স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামের বাংলা প্রথম পত্রের আজকের এই ক্লাসে আমি ফারহান সাকিব তোমাকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসটিতে আমরা আখতারুজ্জামান ইলিয়াসের লেখা রেইনকোট গল্পটার কিছু অংশ নিয়ে আলোচনা করব, যেগুলো কিনা আমাদের ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। আমরা প্রথমে আখতারুজ্জামান ইলিয়াস সম্পর্কে জানব। কে ছিলেন আখতারুজ্জামান ইলিয়াস? আমরা ছবিতে তার অবয়বটা দেখতে পাচ্ছি। আখতারুজ্জামান ইলিয়াস বাংলা কথা সাহিত্যে এক অনন্য সাধারণ প্রতিভার নাম। তিনি জন্মগ্রহণ করেছেন 1943 সালের 12 ফেব্রুয়ারি গাইবান্ধার গটিয়া গ্রামে, এবং সেটি ছিল তার মামা বাড়ি। আর তার পৈতৃক নিবাস হচ্ছে বগুড়া শহরের উপকণ্ঠে অবস্থিত নারুলি গ্রাম। আখতারুজ্জামান ইলিয়াসের বাবার নাম ছিল BM ইলিয়াস এবং মায়ের নাম মরিয়ম ইলিয়াস। তার পিতৃপ্রদত্ত নাম আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস। এটা কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের অবজেক্টিভের জন্য। আবারও বলছি, আখতারুজ্জামানের নাম হচ্ছে, অর্থাৎ পিতৃপ্রদত্ত সম্পূর্ণ নাম হচ্ছে আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস। তিনি প্রথমে বগুড়ায় এবং পরে তার শিক্ষা জীবন অতিবাহিত করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি লাভ করেন। পেশাগত জীবনে তিনি সরকারি কলেজের বাংলা বিষয়ের অধ্যাপক ছিলেন। তারপর বাংলা কথা সাহিত্যে আখতারুজ্জামান ইলিয়াস একজন অগ্রগণ্য ব্যক্তিত্ব, এবং তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তিনি তার লেখার সংখ্যা বৃদ্ধির দিকে কখনো মনোযোগ দেননি। অর্থাৎ অনেক বেশি পরিমাণ লিখতে হবে এই ধারণায় বা এই দর্শনে তিনি বিশ্বাসী ছিলেন না, বরঞ্চ তিনি সবসময় গুরুত্ব দিয়েছেন গুণগত মানের উপর। জীবন ও জগৎকে তিনি পর্যবেক্ষণ করেছেন গভীর অন্তর্দৃষ্টি সহযোগে। অর্থাৎ একটা জিনিস আমরা যখন দেখি তখন সেটা আমরা সাধারণভাবে একভাবে দেখি যে একজন মানুষ সমাজে এই কাজটা করছে, ওই কাজটা করছে। আখতারুজ্জামান ইলিয়াসের বৈশিষ্ট্য হচ্ছে তিনি যখন কোনো কিছু দেখতেন তখন তার ভেতরের যে কারণগুলো সেগুলো অনুসন্ধান করার চেষ্টা করতেন। দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, দারিদ্র্য, শোষণ, বঞ্চনা ইত্যাদি বিষয়কে তিনি তার সাহিত্যের অন্তর্ভুক্ত করেছেন। অর্থাৎ এই অংশটু থেকে আমরা বুঝতে পারলাম যে আখতারুজ্জামানের ইলিয়াসের যে লেখনী, সেই লেখনীতে বাস্তব জীবনের চিত্রই তুলে ধরা হয়েছে। মানুষের জীবনকে সামগ্রিকভাবে অর্থাৎ হোলিস্টিক্যালি অনুধাবন করার চেষ্টা করেছেন তিনি সবকিছুর পরিপ্রেক্ষিতেই। মানুষের পরম সূক্ষ্ম মনস্তাত্ত্বিক প্রান্তসমূহ উন্মোচনেও তার রয়েছে গভীর দক্ষতা। তারপর আখতারুজ্জামান ইলিয়াসের 5টি ছোট গল্প গ্রন্থে সংকলিত হয়েছে মাত্র 28টি গল্প। 5টা ছোট গল্প গ্রন্থ এবং গল্প সংখ্যা হচ্ছে 28টা। এছাড়া রয়েছে তার 2টি উপন্যাস এবং একটি প্রবন্ধ সংকলন। তার গল্প গ্রন্থগুলোর নাম একটু জেনে নেই। অন্য ঘরে অন্য স্বর, খোয়ারি, দুধে ভাতে উৎপাত, দোজখের ওম, জাল স্বপ্ন, স্বপ্নের জাল। এবং তার বিখ্যাত 2টি উপন্যাস হচ্ছে চিলেকোঠার সেপাই এবং খোয়াবনামা। আমরা যারা এখনো এই উপন্যাস দুটো পড়িনি, আমরা যখন সময় সুযোগ পাবো বা অবসর পাবো ভর্তি পরীক্ষার পরে, তখন এই উপন্যাসগুলো পড়ে দেখার চেষ্টা করব। আখতারুজ্জামান ইলিয়াস 1997 সালের 4 জানুয়ারি ঢাকায় ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তারপর এখন আমরা একটু এই গল্পটার পাঠ পরিচিতি সম্পর্কে জানব। রেইনকোট এই গল্পটা প্রকাশিত হয় 1995 সালে। পরে এটি লেখকের সর্বশেষ গল্পগ্রন্থ জাল স্বপ্ন, স্বপ্নের জাল, যেটি প্রকাশিত হয়েছে 1997 সালে, সেই গ্রন্থে সংকলিত হয়। এই গল্পের পাঠ গ্রহণ করা হয়েছে আখতারুজ্জামান ইলিয়াস রচনা সমগ্র 1 থেকে। মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি নিয়ে এই গল্পটা রচনা করা হয়েছে এবং মুক্তিযুদ্ধের তখন একেবারে শেষ পর্যায়ে চলছে। ঢাকায় তখন মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ শুরু হয়েছে। তারই একটি ঘটনা এই গল্পটির বিষয়বস্তু, যেখানে কিনা ঢাকা কলেজের সামনে গেরিলা আক্রমণের ফলে বৈদ্যুতিক ট্রান্সফরমার
ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি সেনাবাহিনী কলেজের শিক্ষকদের তলব করে, অর্থাৎ ডেকে পাঠায়, এবং তাদের মধ্য থেকে নুরুল হুদা ও আব্দুস সাত্তার মৃধাকে গ্রেফতার করে নির্যাতন চালিয়ে মুক্তিযোদ্ধাদের সন্ধান পাওয়ার চেষ্টা করে। কাকে কাকে? একজন হচ্ছেন নুরুল হুদা, আরেকজন হচ্ছেন আব্দুস সাত্তার মৃধা। এবং গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে নুরুল হুদা তিনি হচ্ছেন এই গল্পের কথক, অর্থাৎ আমরা পুরো গল্পটাই নুরুল হুদার পার্সপেক্টিভ থেকে দেখব। তার জবানিতেই গল্পের বিভিন্ন ঘটনা বিবৃত হয়েছে বা ব্যাখ্যা করা হয়েছে। বিবৃত বা বর্ণনা করা হয়েছে পাকিস্তানি বাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের মধ্যে ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত জীবনের চিত্র। গেরিলা আক্রমণের ঘটনা ঘটে যেই রাতে, তার পরদিন সকালে ছিল বৃষ্টি। তলব পেলে, অর্থাৎ যখন তার ডাক আসে, তখন সেই বৃষ্টির মধ্যে নুরুল হুদাকে কলেজে যেতে যেই রেইনকোটটি পরতে হয় সেটি ছিল তার শ্যালক মুক্তিযোদ্ধা মিন্টুর। গল্পে এই রেইনকোটের প্রতীকী তাৎপর্য অসাধারণ। মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে সঞ্চারিত হয় যে উষ্ণতা, সাহস ও দেশপ্রেম, তারই ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে এই গল্পে। অর্থাৎ আমরা যখন এই গল্পটা একটু পরেই আর একটু বিস্তারিত পড়ব, তখন দেখতে পাবো যে আপাতভাবে একেবারেই রাজনৈতিকভাবে সচেতন নন কিংবা রাজনৈতিকভাবে কারো সাথে পাশে না থাকা নুরুল হুদা কিভাবে শুধুমাত্র তার সাহসী শ্যালকের একটা রেইনকোট পরিধানের মাধ্যমে নিজের যে মনস্তাত্ত্বিক পরিবর্তন সেটা পরিলক্ষিত করেন। তারপর আমরা এখন গল্পটির কিছু গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কে জানব। আগেই বলে নেই যে আমরা এই ভিডিও লেকচারে, অর্থাৎ এই ক্লাসে সম্পূর্ণ গল্পের সম্পূর্ণ অংশগুলো ব্যাখ্যা করব না। আমরা শুধুমাত্র যে অংশগুলো কিনা একটু কঠিন বা বুঝতে সমস্যা হয়, আমাদের একটু বিভ্রান্ত লাগে বা কনফিউজ লাগে, কিংবা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যেই অংশগুলো আমাদের ভর্তি পরীক্ষায় বারবার বিগত বছরগুলোতে এসেছে এবং সামনের বছরগুলোতে আসতে পারে, সেই অংশ নিয়েই আলোচনা করব। শুরু করা যাক তাহলে। ভোররাত থেকে বৃষ্টি। কখন থেকে বৃষ্টি? ভোররাত থেকে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে নেই, যখন আমরা কোনো গল্প বা জেনারেল নলেজের কিছু পড়ব, তখন একটা বাক্য পড়ার পর সেটাকে আমরা একটা প্রশ্ন করব, তাহলে আমাদের মনে রাখতে অনেক সুবিধা হবে। আহা, বৃষ্টির ঝমঝম বল। এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরো 3 দিন। এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে কয় দিন? পুরো 3 দিন। কারণ শনিতে 7, মঙ্গলে 3, আর সব দিন। এটা জেনারেল স্টেটমেন্ট, অর্থাৎ এক ধরনের যে কথকতা প্রচলিত আছে আমাদের সমাজে তা সম্পর্কে বলা হচ্ছে। স্পেসিফিক ক্লাসিফিকেশন আছে, যেমন মঙ্গলে ভোররাত হইলে শুরু, 3 দিন মেঘের গুরু গুরু। অর্থাৎ কখন বৃষ্টি শুরু হলে কতদিন পর্যন্ত সেই বৃষ্টি স্থায়িত্ব থাকবে এ সম্পর্কে আমাদের অনেক প্রবাদ প্রবচন রয়েছে, অনেক উপকথা রয়েছে, এবং আমাদের অনেক পল্লী সাহিত্যেও এগুলোর প্রয়োগ আমরা দেখতে পাই। তারপর বুধের সকালে নামলো জল, বিকালে মেঘ কয় এবার চল। অর্থাৎ এখানে আমরা যেটা বুঝতে পারলাম যে মঙ্গলবার যদি ভোররাতে বৃষ্টি শুরু হয় তাহলে 3 দিন সেই বৃষ্টির স্থায়িত্ব থাকে। আবার বুধবার যদি সকালে বৃষ্টি হয় তাহলে দেখা যায় বিকাল বেলায় সেই বৃষ্টি চলে গেছে। বৃহস্পতি শুক্র কিছু বাদ নাই, কিন্তু এখন মনে আসছে না বা ভুলে গেছে। যেটুক মনে আছে, পুরো বেড কভারের নিচে গুটিসুটি মেরে শুয়ে আর এক পশলা ঘুমিয়ে নেওয়ার জন্য তাই যথেষ্ট। অন্তত 3 দিন ফুটফাট বন্ধ, অর্থাৎ গোলাগুলি বন্ধ। বাদলায় বা এই বৃষ্টির মধ্যে বন্দুক বারুদকে একটু জিরিয়ে নেবে না? এই কটা দিন নিশ্চিন্তে আরাম করো। তার হলো কই? ম্যান প্রপোজেস। এমন চমৎকার বাদলার সকালে দরজায় প্রবল কড়া নাড়া, শেষ হেমন্তে শীত পর্দা ছিঁড়ে ফালাফালা করে ফেলল, সব ভেস্তে দিল। মিলিটারি আছে তার ঘরে। আল্লাহ গো, আল্লাহুম্মা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে পড়তে সে ভয়ে ভয়ে দরজার দিকে এগোয়। অর্থাৎ দরজায় যখন কড়া নাড়া হয় তখন সে চিন্তা করে যে তাকে হয়তোবা মিলিটারি ধরে নিয়ে যেতে এসেছে। তারপর কি হলো? এই কয়েক মাসে বেঁচে থাকার তাগিদে কত সূরাই সে মুখস্থ করেছে। রাস্তায় বেরোলে 5 কালেমা সবসময় রেডি রাখে ঠোঁটের উপর, কারণ বলা যায় না কখন তার ধর্মের পরীক্ষা দিতে হয় মিলিটারিদের কাছে। কোন দিক থেকে কখন মিলিটারি ধরে?
তবু একটা না একটা ভুল হয়েই যায়। দোয়া মনে হলো ঠিকই, কিন্তু টুপিটা মাথায় নিতে ভুলে গেল। দুটো ছিটকিনি, একটা খিল এবং কাঠের ডাসা খুলে দরজার কপাট ফাঁক করতেই বাতাস আর বৃষ্টির ঝাপটার সঙ্গে ঘরে ঢোকে প্রিন্সিপালের পিয়ন। কে ঘরে ঢোকে? প্রিন্সিপালের পিয়ন। আলহামদুলিল্লাহ, মিলিটারি নয়। পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করছে, কিন্তু লোকটা চিনচিনে গলা গম্ভীর স্বরে হাঁকে, সারনে সালাম দিয়া বলেই ভাঙাচোরা গালের খোঁচা খোঁচা দাড়িতে লোকটা নিজের বাক্যের কোমল শ্বাসটুকু শুষে নেয় এবং হুকুম ছাড়ে, তলব কিয়া আভিযানে হোগা। তার মানে এখনই তাকে যেতে হবে, এমনটি বলছে প্রিন্সিপালের পিয়ন। কি ব্যাপার? বেশি কথা বলার সময় নাই। কলেজের দেওয়াল ঘেঁষে কারা বোমা ফাটিয়ে গেছে গত রাতে। মানে मिसकिरियन लोग इलेक्ट्रिक ट्रांसफर तोड़ दिया और वापस जाने के टाइम प्रिंसिपल साहब का कोठी में ग्रेनेड फेंका, गेट तोड़ दिया। तार माने मिसक्रिएंट অর্থাৎ দুষ্কৃতিকারীরা ইলেকট্রিক যে ট্রান্সফরমার রয়েছে সেটা ভেঙে দিয়েছে এবং ওয়াপাস জানে কা টাইম অর্থাৎ ফেরত যাওয়ার সময় প্রিন্সিপাল সাহেবের যে কোঠি বা তার যে বাসভবন সেখানে গ্রেনেড বা বোমা ছুড়ে মেরেছে এবং গেট তোড় দিয়া অর্থাৎ গেট ভেঙে দিয়েছে। ভয়াবহ কাণ্ড। ইলেকট্রিক ট্রান্সফরমার তো কলেজের সামনের দেওয়াল ঘেঁষে, দেওয়ালের পর বাগান, টেনিস লন, তারপর কলেজ দালান, মস্ত দালান পার হয়ে ফুটবল ও ক্রিকেট খেলার মাঠ, মাঠ পেরিয়ে একটু বাঁদিকে প্রিন্সিপালের কোয়ার্টার, এর সঙ্গে মিলিটারি ক্যাম্প। কলেজের জিমনেশিয়ামে এখন মিলিটারি ক্যাম্প। প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা মানে মিলিটারি ক্যাম্প অ্যাটাক করা। সামনে দেওয়াল বোমা মেরে এতটা পথ ক্রস করে গেল কি করে? সে জানতে চায় ক্যাসে বা কিভাবে। প্রিন্সিপালের পিয়ন জানবে কি করে? ও আপই কহ সকতা, অর্থাৎ সেটা আপনিই বলতে পারবেন। মানে সেই বলবে কি করে? পিয়ন কি তাকে মিসক্রিয়েন্ট বা দুষ্কৃতিকারী ভাবে কিনা? তার মাথাটা আপনা আপনি নিচু হলে মুখ দিয়ে পানির মতো গড়িয়ে পড়ে। ইসাক মিয়া বইঠিয়ে বা বসুন, চাটা খাইয়ে আমার এই 5-7 মিনিট লাগেগা। তার মানে আপনি একটু বসুন, চাটা খান, আমার রেডি হতে 5-7 মিনিট সময় লাগবে। নেহি, নাস্তার আমন্ত্রণ ফিরিয়ে দিয়ে ইসাক বলে বা প্রিন্সিপালের পিয়ন বলে, আব্দুল সত্তার মির ঢাকা ঘরে জানে হোগা, আপ ভি আইয়ে। অর্থাৎ এই নাস্তার আমন্ত্রণ ফিরিয়ে দেয় প্রিন্সিপালের পিয়ন এবং সে বলে যে আব্দুল সত্তার মৃধা অর্থাৎ আরেকজনের বাসায় তাকে যেতে হবে, আর আপনিও আসুন। এক কর্নেল সাহাব পৌঁছ গিয়া, সব পারফর্স কো ইত্তেলা দিয়া, ফরন আইয়ে। অর্থাৎ একজন কর্নেল সাহেব সেখানে অর্থাৎ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়েছেন এবং সকল প্রফেসরকে তিনি আসার জন্য তলব করেছেন। ফরন আইয়ে অর্থাৎ দ্রুত আসেন। কর্নেলের নেতৃত্বে মিলিটারির হাতে কলেজটা এবং তাকেও ন্যস্ত করে ইসাক বেরিয়ে পড়ে। রাস্তায় ঘড়ঘড় করতে থাকা বেবি ট্যাক্সি গর্জন তুলে সে রওনা হলো জিওগ্রাফি প্রফেসরের বাড়ির দিকে। কোন বিষয়ের প্রফেসর? জিওগ্রাফি প্রফেসর। এটা আমরা একটা মনে রাখার মতো বিষয় হিসেবে দেখব। ইসাক নিজেই এখন মিলিটারি কর্নেল বললেও চলে, মানে তার ভাবসাবটাই এরকম। তবে ভোরবেলা কলেজের ভেতর কর্নেল খোঁজ চলে আসায় সে হয়তো ডিমোটেড হয়েছে লেফটেন্যান্ট কর্নেলে, অর্থাৎ তার একটু পদের অবনতি হয়েছে কিংবা ভাবচক্কর একটু কমেছে, আরো নিচে নামতে পারে, কিন্তু ক্যাপ্টেনের এদিকে তাকে ঠেলা মুশকিল। মিলিটারি প্রাদুর্ভাবের পর থেকেই তাকে দেখে কলেজের সবাই তটস্থ। কাকে দেখে সবাই তটস্থ? এই যে প্রিন্সিপালের পিয়ন ইসাককে দেখে। ঘটনাটা কি আসলে দেখি তো। এপ্রিলের শুরু থেকে সে বাংলা বলা ছেড়ে দিয়েছে। কোন কালে দাদা না পরদাদার ভাইরার মামু না কে যেন দিল্লিওয়ালা কোন সাহেবের খাস খানসামা ছিল, সেই সুবাদে সে এখন দিন রাত উর্দু বলে। যেতেই হবে। অসমের বৃষ্টিতে ভিজে তোমার হাঁপানির টানটা আবার। বউয়ের এসব সোহাগের কথা শুনলে কি এখন তার চলবে? বউকে প্রিন্সিপালের ধমকের ভাগ নেবে। এরপর কলেজে কর্নেল এসেছে, কপালে আজ কি আছে আল্লাহ জানে। ফায়ারিং স্কোয়াডে যদি দাঁড় করে দেয় তো কর্নেল সাহেবের হাতে পায়ে ধরে ঠিক কপালে গুলি করার হুকুম জারি করানো যায় না? প্রিন্সিপাল কি তার জন্য কর্নেলের কাছে এই তদবিরটুকু করবে না? পাকিস্তানের জন্য প্রিন্সিপালের দিন রাত দোয়া দরুদ পড়ার একটা ব্যাপার আছে এখানে। অর্থাৎ এই অংশটুকুতে নুরুল হক হুদা বলছে যে তাকে যদি ফায়ারিং স্কোয়াডে দাঁড় করানো হয়
তাহলে গুলিটা যেত তার সরাসরি মাথায় করা হয়, অর্থাৎ যাতে তার মৃত্যুটা একটু দীর্ঘস্থায়ী না হয় বা বেশিক্ষণ ধরে কষ্টকর না হয়। শরীরের অন্যান্য অংশে গুলি করলে দেখা যায় যে দীর্ঘক্ষণ রক্তক্ষরণের জন্য যদি তিনি মারা যান, তাহলে হয়তো বা তার ধারণা যে কষ্টটা বেশি হবে। তার চেয়ে তিনি চান যে ফায়ারিং স্কোয়াডে যদি দাঁড় করানোই হয়, তাহলে যাতে তাকে সরাসরি মাথাতেই গুলি করা হয়। সময় নাই, অসময় নাই, আল্লাহর দরবারে কান্নাকাটি করে এবং সময় করে কলিগদের গালাগালিও করে প্রফেসর সাহেব বা এই যে প্রিন্সিপাল তিনি। এপ্রিল মাসের মাঝামাঝি প্রিন্সিপাল মিলিটারির বড় কর্তাদের কাছে সবিনয় নিবেদন করেছিল, পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা। পাকিস্তানের পাকসাফ শরীরটাকে নিয়োগ করতে হলে এসব কাঁটা ওপড়াতে হবে। তা মিলিটারি ডক্টর আফাজ আহমেদের, অর্থাৎ এই যে প্রিন্সিপাল ভদ্রলোক, তার পরামর্শ শুনেছে। গ্রামে গঞ্জে যেখানেই তারা গেছে প্রথমেই কামান তাক করেছে শহীদ মিনারের দিকে। দেশে একটা কলেজে শহীদ মিনার আর অক্ষত নাই। তা প্রিন্সিপাল তাদের এত বড় একটা পরামর্শ দিল, আর সামান্য এক লেকচারারকে গুলি করার সময় শরীরের আলতু ফালতু জায়গা বাদ দিয়ে কপালটাকে টার্গেট করার অনুরোধ তার মানবে না? আবার প্রিন্সিপালকে সে এত সার্ভিস দিচ্ছে, তার কলিগের তবা সাব অর্ডিনেটের জন্য এতটুকু করবে না? অর্থাৎ প্রথমে লেকচারার ভদ্রলোক নিজেকে প্রিন্সিপালের কলিগ বলেছিল, অর্থাৎ সহকর্মী বলেছিল। তারপরে তার মনে হলো যে না বাবা, প্রিন্সিপালের কলিগ যদি তিনি নিজেকে বলে পরিচয় দেন, সেটাও একটা স্পর্ধার ব্যাপার হয়ে যায়। এই জন্য নিজেকে আবার বলছেন সাব অর্ডিনেট বা অধীনস্থ। প্যান্টের ভেতর পা গলিয়ে দিতে দিতে সে শোনে রান্নাঘর থেকে বউ বলছে, তাড়াতাড়ি চলে এসো, বৃষ্টি শুরু হওয়ার আগে মিরপুর ব্রিজের দিক থেকে গুলির আওয়াজ আসছিল, কখন কি হয়। এসব কথা এখন বলার দরকারটা কি? বা এই ধরনের অশুভ লক্ষণকে একেবারেই পছন্দ করছেন না নুরুল হুদা সাহেব। রেডিও টেলিভিশনে হরদম বলছে সিচুয়েশন নরমাল, পরিস্থিতি স্বাভাবিক, দুশ্মনকে সম্পূর্ণ কবজা করা গেছে বা আয়ত্তে আনা গেছে, মিসক্রিয়েন্ট বা দুষ্কৃতিকারীরা সব খতম, প্রেসিডেন্ট দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। কিছুদিন বাদে তার ভাষণ শোনা যায়, আওয়ার আলটিমেট এইম রিমেইনস দ্য সেম, দ্যাট ইজ টু হ্যান্ড ওভার পাওয়ার টু দ্য ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল। অর্থাৎ কিছুদিন পরপরই তিনি তার ভাষণে বলেন যে তাদের প্রাথমিক যে লক্ষ্যটা সেটা এখনো একই আছে, সেটা হচ্ছে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। সবই তো নর্মাল হয়ে আসছে। বাঙালি ইস্ট পাকিস্তানি গভর্নর, মন্ত্রীরা ইস্ট পাকিস্তানি, সবই তো স্বাভাবিক। এখন বউ তার এসব বাজে কথা বলে কেন? আসমাকে নিয়ে আর পারা যায় না। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে নুরুল হুদার স্ক্রিন নামটা আমরা এখানে পেলাম, সেটা হচ্ছে আসমা। এটা আমরা পরীক্ষার জন্য মনে রাখবো। এই বৃষ্টিতে শুধু ছাতায় কুলাবে না গো, বইয়ের আরেক দফা সোহাগ শোনা গেল, তুমি বরং মিন্টুর রেইনকোটটা নিয়ে যাও। এই মিন্টু হচ্ছে আসমার ছোট ভাই, অর্থাৎ নুরুল হুদা সাহেবের শ্যালক, এবং তিনি একজন মুক্তিযোদ্ধা। ইস, আবার মিন্টু, বইয়ের ভাইটার জন্যই তাকে এক্সট্রা তটস্থ হয়ে থাকতে হয় বাড়ি থেকে। হ্যাঁ, তার মগবাজারের 2 কামরা ফ্ল্যাট থেকেই তো মিন্টু চলে গেল জুন মাসে, অর্থাৎ জুনের 23 তারিখে। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য, এটা আমরা মনে রাখবো। কবে চলে গিয়েছে মিন্টু? জুনের 23 তারিখ। জুলাইয়ের 1 তারিখে সে বাড়ি শিফট করলো। বলা যায় না ওখানে যদি কেউ কিছু আঁচ করে থাকে। ও চলে যাবার 3 দিন পরে পাশের ফ্ল্যাটের গোলগাল মুখের মহিলা তার বউকে জিজ্ঞেস করেছিল, ভাবি আপনার ভাইকে দেখছি না? ব্যাস, এই শুনেই সে বাড়ি বদলাবার জন্য লেগে গেল হন্যে হয়ে। মিলিটারি লাগার পর থেকে এই নিয়ে 4 বার বাড়ি পাল্টানো হলো। কয়বার বাড়ি পাল্টানো হলো? 4 বার বাড়ি পাল্টানো হলো। এখানে আসার পর নিচের তলার ভদ্রলোক একদিন বলছিল, আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না, যে গোলমাল, বাড়ি পাঠিয়ে দিলাম। শুনে বুকটা তার টিপ টিপ করছিল। এবার যদি তার শালার প্রসঙ্গ তোলে, নিরাপত্তার জন্যই সে এখানে এসেছে। কলেজ থেকে দূরে, আত্মীয় স্বজন থেকে দূরে, শহর থেকেও দূরে বলা যায়। সে ভেবেছিল নতুন এলাকা, পূব দিকে জানালা ধরে দাঁড়ালে চোখে পড়ে বিল আর ধান ক্ষেত। কোন দিকে জানালা ধরে দাঁড়ালে? পূর্ব দিকে। তা কি বিপদ! এদিকে নাকি নৌকা করে চলে আসে স্টেন গানওয়ালা ছোকরার দল, অর্থাৎ মুক্তিযোদ্ধাদের কথা বলছেন। এদিককার মানুষ চোখে খালি নৌকা দেখে, নৌকা ভরা অস্ত্র। তার উপর বউ যদি মিন্টুর কথা তোলে তো অস্ত্র ঢুকে পড়ে তার ঘরের মধ্যিখানে।
মিন্টু যে কোথায় গেছে তা সেও জানে, তার বউও জানে। অর্থাৎ মিন্টু গেছে মুক্তিযুদ্ধে যোগ দিতে। কিসিঞ্জার সাহেব বলেছে এসব হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার। এখন এই কিসিঞ্জার সাহেব ভদ্রলোক কে? আমরা অনেকেই জানি হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে বলেছিলেন বা বাংলাদেশ সম্পর্কে বলেছেন, বাংলাদেশ ইজ আ বটমলেস বাস্কেট। অর্থাৎ বাংলাদেশ এমন একটা দেশ যেখানে টাকা পয়সা বিনিয়োগ করলে সেটা আর কখনো ফেরত আসে না। বাংলাদেশকে টাকা ধার দেওয়া হলে সেটা কখনো আর ফেরত পাওয়া যায় না। এই কিসিঞ্জার ছিলেন মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের একজন শক্তিশালী রাষ্ট্রনায়কের প্রতিনিধি। অর্থাৎ তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ছিলেন। মানুষ মেরে সাফ করে দেয়, বাড়িঘর গ্রাম বাজারহাট জ্বালিয়ে দিচ্ছে, কারো কোনো মাথা ব্যথা নাই, এসব নাকি ইন্টারনাল অ্যাফেয়ার। না না, এ ধরনের ভাবনার ধারে কাছে তার ঘেঁষা উচিত না। নিচের ফ্ল্যাটে থাকে ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক, তার শ্বশুর নিশ্চয়ই সর্দার গোছের রাজাকার। সপ্তাহে 2-3 দিন মেয়ের বাড়িতে রেফ্রিজারেটর, টেপ রেকর্ডার, দামি দামি সোফা সেট, ফ্যান, খাট পালং সব চালান পাঠায়। দেখি তো ফিট করে কিনা। আসমা এগিয়ে এসে তার গায়ে রেইনকোট চড়িয়ে দিতে দিতে বলে, মিন্টু তো আমার অনেক লম্বা, তোমার গায়ে হবে তো? দেখো, ফের মিন্টুর দৈর্ঘ্যের সাথে তার তুলনা করছে। এই ভাইকে নিয়ে এরকম বাড়াবাড়ি করাটা কি আসমার ঠিক হচ্ছে? ভালোই হলো, তোমার গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে, পায়েও বৃষ্টি লাগবে না। এখানে আসমার শেষ নয়, রেইনকোটের সঙ্গেকার টুপি এনে চড়িয়ে দেয় তার মাথায়। আব্বু ছোট মামা হয়েছে, 2.5 বছরের মেয়ের সদ্য ঘুম ভাঙা ভাঙা বুলি শুনে সে চমকে ওঠে। মিন্টু কি ঘরে ঢুকে পড়লো নাকি অস্ত্র শস্ত্র হাতে? এর মানে পিছে পিছে ঢুকছে মিলিটারি। তার মানে না, দরজায় ছিটকিনিও খিল, সব বন্ধ। অর্থাৎ তিনি যে সবসময় একটা মানসিকভাবে প্রেশারের মধ্যে থাকতেন, এই কথাটাই কিন্তু এই অংশগুলোতে বারবার ফুটে উঠছে। তাকে কি মিন্টুর মতো দেখাচ্ছে? মিলিটারি আবার ভুল করে বসবে না তো? এর মধ্যে তার 5 বছরের ছেলেটা গম্ভীর চোখে তাকে পর্যবেক্ষণ করে রায় দেয় আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে। আব্বু তাহলে মুক্তিবাহিনী, তাই না? এ তো ভাবনার কথা। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের নতুন রূপে সে ভ্যাবাচাকা খায়। না, খামাখা ভয় পাচ্ছে। বৃষ্টির দিনে রেইনকোট গায়ে দেওয়াটা অপরাধ হবে কেন? মিলিটারির কি তার বিবেচনা বোধ নাই? প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ ঠিকই বলে। শোনেন, মিলিটারি যাদের ধরে মিছিমিছি ধরে না, সাবভার্সিভ অ্যাক্টিভিটিজের সাথে, অর্থাৎ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যারা সামহাও অর আদার ইনভলভড বা কোনো না কোনোভাবে জড়িত। তা সে তো বাবু এসব থেকে শত হাত দূরে। শালা তার বর্ডার ক্রস করলো, ফিরে এসে দেশের ভেতর দমাদম মিলিটারি মারে, তাতে দুলাভাইয়ের দোষটা কোথায়? এই যে মিলিটারি প্রত্যেক দিন এই ঢাকা শহরে বাজার পোড়ায়, বস্তিতে আগুন লাগিয়ে টপাটপ মানুষ মারে, মেয়েদের ধরে নিয়ে যায়, সে কখনো এসব নিয়ে টু শব্দটি করেছে? কলেজের দেওয়াল ঘেঁষে প্রিন্সিপালের কোয়ার্টারের পাশে মিলিটারি ক্যাম্প, ক্লাস সব বন্ধ, ছেলেরা কেউ আসে না, মাস্টারদের হাজিরা দিতে হয়। তাও বড় টিচার গা ঢাকা দিয়েছে কবে থেকে, সে তো রোজ টাইমলি যায়। স্টাফ রুমে কলিগরা ফিস করে, কোথায় কোন বীজ উড়ে গেল, কোথায় 7 মিলিটারি লাশ পড়েছে ছেলেদের গুলিতে, এই কলেজের কোন কোন ছেলে ফ্রন্টে গেছে। কই, সে তো এসব আলাপের মধ্যে কখনো থাকে না। এসব কথা শুরু হলেই আলগোছে উঠে চলে যায় প্রিন্সিপালের কামরায়। ডক্টর আফাজ আহমেদের খ্যাসখ্যাসে গলায় হিন্দুস্তান ও মিসক্রিয়েন্টদের আশু ও অবশ্যম্ভাবী পতন সম্বন্ধে নিশ্চিত ভবিষ্যৎবাণী শুনে সে। ওই ঘরে আজকাল সহজে কেউ ঘেঁষে না। উর্দুর প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপাল আজকাল তোয়াজ করে। মিন্টুর ফেলে যাওয়া নাকি রেখে যাওয়া রেইনকোটে ঢোকার পর থেকে তার পা শিরশির করছে। এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। প্রিন্সিপাল তাকে ডেকে পাঠিয়েছে সেই কখন। রাস্তায় নেমে ভদ্রলোক দেখলেন রাস্তায় একটা রিক্সা নাই। তার রিক্সার পরোয়াও সে এখন করছে না। রেইনকোটের ভেতর হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ড যেতে তার কোনো অসুবিধা হবে না। রেইনকোটের উপর বৃষ্টি পড়ছে অবিরাম, কি মজা, তার গায়ে লাগে না একটি ফোঁটাও। টুপির বারান্দা বেয়ে পানি গড়িয়ে পড়লে কয়েক ফোঁটা সে চেটে দেখে, ঠিক পানসে, স্বাদ নয়। টুপির তেজকে পানিতেও লাগলো নাকি? তাকে কি মিলিটারির মতো দেখাচ্ছে? অর্থাৎ 7-5 বিভিন্ন কথা চিন্তা ভাবনা করতে করতে তিনি কলেজের দিকে চলছেন।
পাঞ্জাব আর্টিলারি, না বালুচ রেজিমেন্ট, না কমান্ডো ফোর্স, নাকি প্যারামিলিটারি, না মিলিটারি পুলিশ? ওদের তো এক এক গোষ্ঠীর এক এক নাম, এক এক সুরত বা এক এক রকম চেহারা, অর্থাৎ ইউনিফর্ম। তার রেইনকোটে তাকে কি নতুন কোনো বাহিনীর লোক বলে মনে হচ্ছে? সে বেশ হনহন করে হাঁটে। শেষ হেমন্তের বৃষ্টিতে বেশ শীত শীত ভাব, কিন্তু রেইনকোটের ভেতরে কি সুন্দর ওম। মিন্টুর এই রেইনকোটটা রেখে গিয়ে ভালোই করেছে সে। বাস স্ট্যান্ডে পৌঁছে বাসের জন্য তাকে তাকাতে হয় উত্তরে। মিলিটারি লরির ল্যাচটাও দেখা যাচ্ছে না। আবার তার বাসেরও তো নামগন্ধ নেই। বাস স্ট্যান্ডে জনপ্রাণী বলতে সে একেবারে একলা। রাস্তার পাশে পান, বিড়ি, সিগারেটের ছোট দোকানটার ঝাঁপ একটুখানি তুলে দোকানদারও তাকিয়ে রয়েছে উত্তরেই। ওদিকে কি কোনো গোলমাল হলো নাকি? দোকানদার ছেলেটা একটু বাচাল টাইপের, অর্থাৎ কথাবার্তা বেশি বলে। বাস স্ট্যান্ডে তাকে দেখলেই ছোঁয়াটা বিড়বিড় করে বলে, কাল শোনেন নাই, মিরপুরের বিল দিয়া 2 নৌকা বোঝাই করে আইছিল, একটা জিপ উড়াইয়া দিছে, কমপক্ষে 5টা খানসেনা খতম। বিবিসি কইছে রংপুর দিনাজপুরের হাফেরও বেশি জায়গা স্বাধীন। এর মধ্যেই ছিপছিপে বৃষ্টিতে লালচে আভা তুলে এসে পড়ল লাল রঙের স্টেট বাস বা সরকারি বাস। বাসে যাত্রী কম। না না, কন্ডাক্টররা সবসময় যেমন খালি গাড়ি বলে চেঁচায় সেরকম নয়। সত্যি সত্যি অর্ধেকের বেশি সিট খালি। সে বাসে উঠলে তার রেইনকোটের পানি পড়তে লাগলো বাসের ভিজে মাটিতে। এই জন্য তার একটু খারাপ লাগার কথা, অন্তত টিটকারি শোনার কথা। কিন্তু তাকে কেউ কিছু বলে না। ঠোঁটে তার একটু হাসি বিছানো থাকে। এই নীরব কিন্তু স্পষ্ট হাসির কারণ কি এই যে তার রেইনকোটের পানিতে বাস সয়লাভ হয়ে গেলেও কেউ টু শব্দটা করার সাহস পর্যন্ত পাচ্ছে না। তার পোশাক কি সবাইকে ঘাবড়ে দিল নাকি? খালি রাস্তা পেয়ে বাস চলে খুব জোরে, কিন্তু তার আসনটি সে নির্বাচন করতে পারছে না। টলতে টলতে একবার এই সিট দেখে, পছন্দ হয় না বলে ফের ওই সিটের দিকে যায়। এমন সময় পেছনের দিক থেকে 2 জন যাত্রী উঠে পড়ে তাড়াহুড়ো করে। রাখো রাখো বলতে বলতে ঝুঁকি নিয়ে তারা নেমে পড়ে চলন্ত বাস থেকে। সে তাদের দিকে তাকায় এবং বুঝতে পারে এরা পালালো ঠিক তাকে দেখে। লোক দুটো নিশ্চয়ই ক্রিমিনাল, একটা চোর আর একটা পকেটমার, কিংবা দুটোই চোর অথবা পকেটমার। নাম্বার মুহূর্তে দুটোর মধ্যে সর্দার টাইপেরটা তার দিকে একবার ফিরে তাকালো। সেই চোখ ভরা ভয়, কেবল ভয়। জুৎসই সিট বেছে নিয়ে সে ধপাস করে বসতেই ফোমে ফস করে আওয়াজ হয় এবং তাইতে ঘাড় ফিরে তাকায় সামনে সিটে বসা 3 জন যাত্রী। এদের সে ঠিক চোর কি অথবা পকেটমার বলে শনাক্ত করে ফেলে। ডাকাত হতে পারে, কিংবা মিলিটারি কোনো বস্তিতে আগুন লাগিয়ে চলে এলে এরা ছোটে সেখানে লুটপাট করতে, অথবা মিলিটারি কোথাও লুটপাট করলে এরা গিয়ে উচ্ছিষ্ট কুড়ায়। 3টেই পরের স্টপেজে নামার জন্য অনেক আগেই ধরফর করে উঠে দাঁড়ায় এবং বাস থামার সঙ্গে সঙ্গেই নেমে পড়ে ঝটপট পায়। 3টে ক্রিমিনালের একটাও তার দিকে আর ফিরে তাকায় না। তার মানে তাকে বেশি ভয় পেয়েছে বলেই তার সঙ্গে চোখাচোখি এড়াতে এদের এত কসরত। যাক, মিন্টুর রেইনকোট তার কাজ করছে। চোর ছাচর পকেটমার সব কেটে পড়ছে। ভালো মানুষরা থাক, সে বেশ সৎসঙ্গে চলে যাবে একেবারে কোন পর্যন্ত? কলেজ পর্যন্ত। আসাদগেট বাস স্টপেজে ঝিরঝিরে বৃষ্টিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল বেশ কয়েকজন মানুষ। ছাতা হাতে কেউ নিজ নিজ ছাতার নিচে, এবং ছাতা ছাড়া অনেকেই অন্যের ছাতার নিচে মাথার অন্তত খানিকটা পেতে দিয়ে বৃষ্টির ছাড় থেকে আত্মরক্ষা করতে শরীরগুলোকে আঁকা বাঁকা করছিল। বাস থামালে সে দেখলো একে একে 9 জন প্যাসেঞ্জার বাসে উঠল। সে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে সবাইকে দেখে। তো তার দিকে তাকিয়ে 9 জনের 3 জন আরে রাখো রাখো এবং একজন রোখো রোখো বলতে বলতে নেমে পড়লো ধরফর করে। অর্থাৎ এই রেইনকোটের জন্য নুরুল হুদাকে সবাই কিন্তু ভয় পাচ্ছে। শেষের জন বোধহয় এমনি অর্ডিনারি চোর বা সাধারণ চোর। আর প্রথম 3টে কোথাও সুন্দরী মেয়ে মানুষ দেখলে মিলিটারিকে খবর দেয়, কিংবা মিলিটারির কাছ থেকে বন্দুক নিয়ে পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে মহল্লায় মহল্লায় ঘুরে আর সুন্দরী মেয়েদের ধরে নিয়ে এনে পৌঁছে দেয় মিলিটারি ক্যাম্পে। এগুলো হলো রাজাকার। ফের নতুন করে অপরাধীমুক্ত বাসে যেতে এখন তার ভালোই লাগছে। জানালার বাইরে বৃষ্টির আঁশ উঠছে, অর্থাৎ বৃষ্টির ছাট তাকে যেন ছুঁয়ে যাচ্ছে।
ঠান্ডা হাওয়ায় গাছপালা, লোকজন, দোকানপাট ও বাড়িঘরের উপর ট্রান্সপারেন্ট আবরণ দেখে তার এক্সট্রা ভালো লাগে। সমস্ত ভালো লাগাটা চিড় খায় বাস হঠাৎ করে ব্রেক কষলে। তখন তাকে তাকাতে হয় বাঁয়ে, চোখ পড়ে নির্মীয়মান মসজিদের দিকে, অর্থাৎ একটা নির্মাণ হচ্ছে কিংবা আন্ডার কনস্ট্রাকশন মসজিদের ছাদের দিকে। দরজা থেকে ঠান্ডা হাওয়া এসে লাগে তার মুখে এবং নাকের ভেতর দিয়ে সেই হাওয়া ঢুকে পড়ে বুকে, সেখানে ধাক্কা লাগে। ক্র্যাকডাউনের রাত কেটে ভোর হলে মিলিটারি গুলিতে এই মসজিদের ছাদ থেকে পড়ে গিয়েছিল মুয়াজ্জিন সাহেব। ঠান্ডা হাওয়া ধাক্কা রেইনকোটের তোপে এতটাই গরম হয়ে উঠেছে মনে হয় ভিতরে বুঝি আগুন ধরে গেল। মসজিদের উল্টো দিকের বাড়িতে 3 তলায় থাকতো তখন তারা। রাতভর ট্যাঙ্কের হুঙ্কার আর মেশিন গান আর স্টেন গানের ঘেউ ঘেউ আর মানুষের কাতরানিতে তাদের কারো ঘুম হয়নি সে রাতে। ছেলেমেয়ের মায়ের সঙ্গে সে শুয়েছিল খাটের নিচে। ভোরবেলা মিলিটারি মানুষ মারা একটু বিরতি দিলে ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়ে এবং বন্ধ জানালার পর্দা একটু তুলে সে রাস্তা দেখতে থাকে। রাস্তার উপরে মসজিদের ছাদে মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়েছিল আজান দিতে। সাধারণত জুমার নামাজটা সে নিয়মিত পড়ে, তবে সেই ভোরে তার আজান শুনতে ইচ্ছা করছিল খুব। মুয়াজ্জিনের আজান দেওয়াটা সম্পূর্ণ দেখবে বলে সে জানালার ধার থেকে সরে না। সারা এলাকায় ইলেকট্রিসিটি নষ্ট, মসজিদে মাইক্রোফোন অকেজো। মুয়াজ্জিন সাহেব গমগমে গলায় যতটা পারে জোর দিয়ে বলে উঠল আল্লাহু আকবার, অর্থাৎ তিনি আজান শুরু করেছিলেন। দ্বিতীয়বার আল্লাহর মহত্ব ঘোষণা করার সুযোগ আর তার মেলেনি, অর্থাৎ দ্বিতীয়বার তিনি আর আল্লাহু আকবার বলতে পারেননি। এর আগেই সম্পূর্ণ অন্যরকম ধ্বনি করে লোকটা পড়ে যায় রাস্তার উপর, অর্থাৎ তাকে মিলিটারিরা মেরে ফেলে। সেদিন সকালে বৃষ্টি ছিল না। আজ বৃষ্টির সকালে মিলিটারি কি ওই দৃশ্যের পুনর্গঠনের পায়তারা করছে বা পুনরায় সেই ঘটনা সংঘটনের পায়তারা করছে? এখন তো কোনো নামাজের ওয়াক্ত নেই, তবে আজান দেওয়াবে কি করে? এরা বোধ হয় যে কোনো সময়কেই নামাজের ওয়াক্ত ঘোষণা করে নতুন হুকুম জারি করেছে। মিলিটারি এখন যাবতীয় গাড়ি থামাচ্ছে, গাড়ির প্যাসেঞ্জারদের নামিয়ে দাঁড় করিয়ে দেয় রাস্তার ধারে। আরেক দল মিলিটারি স্টেন গান তাক করে রেখেছে এই মানুষের শাড়ির ওপর। অন্য একটি দল ফের ওইসব লোকের জামা কাপড় ও শরীরের গোপন জায়গাগুলো তল্লাশি করে বা সার্চ করে। মিলিটারি যাদের পছন্দ করছে তাদের ঠেলে দিচ্ছে পেছনে দাঁড়ানো একটা লরির দিকে। তাদের বাসটিতে এসে উঠল লম্বা ও খুব ফর্সা এক মিলিটারি। এখন বাসের ভিতর কোনো আওয়াজ নাই। যাত্রীদের বুকের টিপ টিপ শব্দ এই নীরবতার সুযোগে বাড়ে এবং এটাই তার মাথায় বাজে দ্রাম দ্রাম করে। বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে, তার হলকা বেরোয় তার চোখ দিয়ে। তবে একটু নড়ে বসলে মাথায় বুকের ধ্বনি নিয়ন্ত্রণ আসে এবং এসবকে পরোয়া না করে সে সরাসরি তাকালো মিলিটারির মুখের দিকে। মিলিটারির চোখ সুচালো হয়ে আসে এবং সুচালো চোখের মণি কাটার মতো বিঁধে যায় তার মুখে। সেও তার চোখের ভোঁতা কিন্তু গরম চাউনিটাকে স্থির করে আলগোছে বিছিয়ে দেয় মিলিটারির খাড়া নাক, সুচালো চোখ এবং গোফের নিচে, নাক, গোফ ও চোখের আশেপাশে নিচের লালচে চামড়ায়। এতে কাজ হলো। মিলিটারির চোখে চোখ পড়তেই তার মুখ থেকে সে চোখ নামিয়ে নেয় এবং তার চোখ পড়ে রেইনকোটের ওপর। মনে হয় রেইনকোটের পানির ফোঁটাগুলো লোকটা গুনে গুনে দেখছে, অর্থাৎ এত গভীরভাবে তাকে পর্যবেক্ষণ করছিল এই মিলিটারি সৈনিক। ভেতরের তাপে এইসব পানির ফোঁটা দেখে মিলিটারি এত থ মেরে যাবার কি হলো? লোকটা কি এগুলোকে রক্তের চিহ্ন হিসেবে দেখলো? রেইনকোটের বৃষ্টির ফোঁটা গোনাগুনতি সেরে মিলিটারি হঠাৎ বলে, আগে বাড়ো, অর্থাৎ সামনে এগো। বাস হঠাৎ স্টার্ট দিয়ে কয়েক পা লাফিয়ে আগে বাড়ে এবং যাত্রীদের স্বস্তির নিঃশ্বাসের ধাক্কায় অতিরিক্ত বেগে ছুটে পার হয়ে যায় ঢাকা কলেজের গেট। নিউ মার্কেটের সামনে এসে পড়ে সে উঠে দাঁড়ায় এবং হুকুম করে, রাখেন, নামবো। বাস একটু স্লো হলে তার রেইনকোটে জমানো পানি গড়িয়ে পড়তে দিয়ে অপরাধীমুক্ত বাস থেকে নামতে নামতে সহযাত্রীদের দিকে তাকে সে একটু ঠোঁট বাঁকায়। এতে তার সামনের সারির দাঁতও বেরিয়ে পড়ে। যারা দেখেছে তারা তার এই ভঙ্গিটিকে ঠিক হাসি বলে শনাক্ত করতে পেরেছিল বলে
তার ধারণা হয়। প্রিন্সিপালের কামরায় প্রিন্সিপালের সিংহাসন মার্কা চেয়ারে বসে আছে জাঁদরেল টাইপের এক মিলিটারি পান্ডা। তার ভারিকি মুখ থেকে অনুমান করা যায় পান্ডাটি কর্নেল কিংবা মেজর জেনারেল অথবা মেজর বা ব্রিগেডিয়ার অর্থাৎ বেশ উচ্চপদস্থ আর্মি অফিসার। তাকে দেখে প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয়। ডক্টর আফাজ আহমেদ এমএসসি পিএইচডি ইপিএস ইএস হওয়ার চেষ্টা করতে করতে স্যার বলে হি ইজ প্রফেসর হুদা, অর্থাৎ এই প্রিন্সিপাল সাহেব প্রফেসর হুদা বলে লেকচারার হুদাকে গুলিয়ে ফেলেন। কিন্তু ডক্টর আফেজ আহমেদ এমএসসি পিএইচডি নিজ ভুল সংশোধন না করে পারে না। সরি, হি ইজ নট আ প্রফেসর, আ লেকচারার ইন কেমিস্ট্রি। শাট আপ। এবার প্রিন্সিপাল থামে। তাকে এবং আব্দুস সাত্তার মৃধাকে মিলিটারি জিপে নিয়ে তোলার আগে জাদরেল কর্নেল না ব্রিগেডিয়ার প্রিন্সিপালকে কড়া গলায় বলে সেনাবাহিনীকে নিয়ে মজা করে শায়েরি করা খুব বড় অপরাধ। এবার তাকে ছেড়ে দেওয়া হলো, তবে কড়া ওয়াচে রাখা হবে বা কড়া নজরে রাখা হবে। উর্দু প্রফেসর আকবর সাজিদের দোহাই পেড়ে প্রিন্সিপালের সুবিধা হয় না। নুরুল উদ্বিগ্ন হয়। সাজিদ সাহেব যদি পালিয়ে না থাকে তার কপালে যে কি আছে তা জানে এক আল্লাহ আর জানে এই মিলিটারি। তাদের দুজনে চোখ বেঁধে দেওয়া হয়েছিল এবং জিপ চলছিল একে বেঁকে। কাদের দুজন? একজন হচ্ছে নুরুল হুদা আর একজন হচ্ছে আব্দুস সাত্তার মৃধা। মস্ত উঁচু একটা ঘরে তাদের এনে ফেলা হলো। চোখ খুলে দিলে সে আব্দুস সাত্তার মৃধাকে দেখতে পায় না। জায়গাটাও একেবারে অচানা। একটা ডেক চেয়ারে সে যে কতক্ষণ বসে থাকলো তার কোনো হিসেব নেই। তার সামনে একটা চেয়ারে এসে বসলো এক মিলিটারি। তাকে ইংরেজিতে নানান প্রশ্ন করলে সে তার জবাব দেয়। লোকটা চলে গেলে তাকে অন্য ঘরে নিয়ে ফের অন্য একটা লোক প্রশ্ন করে এবং সে জবাব দেয়। প্রশ্নগুলো প্রায় একই রকম এবং তার উত্তরেরও হেরফের হয় না, অর্থাৎ একই রকম উত্তরই সে দিতে থাকে। যেমন কিছুদিন আগে তাদের কলেজে কয়েকটা লোহার আলমারি কেনা হয়েছে, ওগুলো বয়ে নিয়ে এসেছিল কারা? সে জবাব দেয় ঠিক, অফিসের জন্য 3টে, বোটানি হিস্ট্রি জিওগ্রাফি ডিপার্টমেন্টের জন্য 2টো করে এবং ইংরেজির জন্য সর্বমোট 10টি আলমারি কলেজে নিয়ে আসা হয়েছে। এত কথা বলার দরকার নাই তার। ওই আলমারিগুলো নিয়ে আসা হয় কয়েকটা ঠেলাগাড়ি করে। ঠেলাগাড়িওয়ালাদের সে তো ভালো করে চেনে। নুরুল হুদা জবাব দেয় তাদের সে চিনবে কোত্থেকে? তারা হলো কুলি, সে একজন লেকচারার। তাহলে সে তাদের সাথে এত কথা বলছিল কেন? প্রিন্সিপালের আদেশে সে আলমারিগুলোর স্টিলের পাতের ঘনত্ব, দেরাজ বা কয়টা পাল্লা রয়েছে সেটা সংখ্যা, আকার, তালাচাবির মান, রঙের মান প্রভৃতি পরীক্ষা করে দেখছিল। এটাই তার দায়িত্ব ছিল। মিলিটারি শান্ত গলায় তথ্য সরবরাহ করার ভঙ্গিতে বলে মিসক্রিয়েন্টরা কলেজে ঢুকেছিল কুলির বেশে। এটা তার চেয়ে আর ভালো কে জানে। আজ তারা ধরা পড়ে নুরুল হুদার নাম বলেছে। তাদের সঙ্গে তার যোগাযোগ নিয়মিত। সে গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য। আমার নাম? সত্যি বলছো? আমার নাম বলেছে? নুরুল হুদার হঠাৎ চিৎকারে মিলিটারি বিরক্ত হয় না, বরং উৎসাহ পায়। উৎসাহিত মিলিটারি ফের বলে বা আবার বলে কুলিরা ছিল ছদ্মবেশী মিসক্রিয়েন্ট বা ছদ্মবেশী দুষ্কৃতকারী। তারা কলেজে টিচারদের মধ্যে নুরুল হুদার নামই বলেছে। নুরুল হুদা অবাক হয়ে তাকিয়ে থাকে। তা কি তাকে চেনে? কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আলমারি সাজিয়ে রাখার সময় এক কুলি দাঁড়িয়েছিল তার গা ঘেঁষে। তখন তো ঘোরতর বর্ষাকাল, ঢাকায় এবার বৃষ্টি হয়েছে খুব। রাত দিন এই বৃষ্টি নিয়ে সে কি যেন বলেছিল, তাতে কুলিটা বিড়বিড় করে ওঠে বর্ষাকালেই তো জুত, অর্থাৎ বর্ষাকালেই তো সুবিধা। কথাটা দুবার বলেছিল। এর মানে কি? স্টাফ রুমে কে একজন একদিন না দুদিন ফিসফিস করেছিল, বাংলার বর্ষা তো শালারা জানে না। রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন। অর্থাৎ রাশিয়ায় এই যে জার্মান বাহিনী জয়লাভ করতে পারেনি তার কারণ যেমন ছিল শীতকাল বা শীত, তেমনি আমাদের দেশে পাকিস্তানিরা জয়লাভ করতে পারবে না। এর কারণ হবে কি? আমাদের মনসুন বা মৌসুমী যে আবহাওয়া, অর্থাৎ বৃষ্টি, বাদলা কিংবা এই যে আমাদের পানি বেষ্টিত বিভিন্ন স্থলভূমি, সেটি। ওই ছদ্মবেশী ছেলেটা কি এই কথাই বুঝিয়েছিল? তার উপর তাদের এত আস্থা? উৎসাহী নুরুল হুদা এদিক ওদিক তাকায়।
তার মৌনতা বা তার সাইলেন্স মিলিটারিটাকে আরেকটু নিশ্চিত করে। কিছুক্ষণ পর, কতক্ষণ পর সে বুঝতে পারে না, মিলিটারি তাকে ফের একই প্রশ্ন করে। জবাব না পেয়ে প্রবল বেগে দুটো ঘুষি লাগায় তার মুখে। প্রথম ঘুষিতে সে কাত হয়, দ্বিতীয় ঘুষিতে পড়ে যায় মেঝেতে। মেঝে থেকে তুলে তাকে মিলিটারি ফের জিজ্ঞেস করে ওদের আস্তানা কোথায়। সে খবর তার তো ভালোভাবেই জানা আছে। সেও হঠাৎ আচমকা সাহসী হয়ে এবং কি মনে করে যেন বলে বা জবাব দেয়, হ্যাঁ জানা আছে। ওই ঠিকানাটা বলে দিলেই তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে, এই নিশ্চয়তা দিয়ে তাকে পাউরুটি ও দুধ খাওয়ানো হয়। তাকে ভাবতে সময় দিয়ে মিলিটারি চলে যায়। কিছুক্ষণ পর, কতক্ষণ পর সেটা সে জানে না, মিলিটারি ফিরে এসে ফের বলে মিসক্রিয়েন্টদের ঠিকানা তো তার জানা আছে। সে ফের জবাব দেয় হ্যাঁ, কিন্তু পরের প্রশ্নের জবাব না পেয়ে মিলিটারি তাকে নিয়ে যায় অন্য একটি ঘরে। তার বেঁটে খাটো শরীরটাকে ঝুলিয়ে দেওয়া হলো ছাদে লাগানো একটা আংটার সঙ্গে। তার পাছায় চাবুকের বাড়ি পড়ে সপাত সপাত করে, অর্থাৎ তার উপর অকথ্য নির্মম নির্যাতন চালানো হয়। তবে বাড়িগুলো বিরতিহীনভাবে পড়তে থাকায় কিছুক্ষণের মধ্যে সেগুলো নুরুল হুদার কাছে মনে হয় স্রেফ উৎপাত, অর্থাৎ কিছুক্ষণ মারার পরে সে রীতিমতো অনুভূতি শূন্য হয়ে যায়। তার কাছে নতুন করে আর কোনো যন্ত্রণা অনুভূত হতে থাকে না। মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের উপর। রেইনকোটটা এরা খুলে ফেলেছে, কোথায় রাখলো কে জানে, কিন্তু তার ওম বা তার উষ্ণতা শরীরে লেগে আছে এখনো। বৃষ্টির মতো চাবুকের বাড়ি পড়ে তার রেইনকোটের মতো চামড়ায়, আর সে অবিরাম বলেই চলে মিসক্রিয়েন্টদের ঠিকানা তার জানা আছে। শুধু তার শালার নয়, তার ঠিকানা জানার মধ্যে কোনো বাহাদুরি নেই। সে ছদ্মবেশী কুলিদের আস্তানাও চেনে, তারাও তাকে চেনে এবং তার উপর তাদের আস্থাও কম নয়। তাদের সঙ্গে তার আতাতের অভিযোগ ও তাদের সঙ্গে তার আতাত রাখার উত্তেজনায় নুরুল হুদার ঝুলন্ত শরীর এতটাই কাঁপে যে চাবুকের বাড়ির দিকে তার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না। অর্থাৎ এই ছোট গল্পটা এমন একটা অংশে এসে শেষ করা হয়েছে যেখান থেকে আমরা সরাসরি গল্পটার কোনো পরিণতি লেখকের জবানিতে দেখতে পাই না, বাকিটুকু পাঠকের কল্পনা। আচ্ছা, এখন আমরা ভর্তি পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ সঠিক বানান ও উচ্চারণ দেখে নেই। প্রথমে কিছু গুরুত্বপূর্ণ বানান সম্পর্কে জানি। বিপজ্জনক, খোঁচা খোঁচা, আবরণ, নিপীড়ন, জাদ্রেল, উচ্ছিষ্ট, মনস্তাত্ত্বিক। তারপর কিছু শুদ্ধ উচ্চারণ দেখি। ছদ্মবেশী, এটার উচ্চারণ হচ্ছে ছদ্মবেশী। আমন্ত্রণ, তারপর হচ্ছে অবশ্যম্ভাবী। তারপর এখন আমরা এই গল্প রিলেটেড কয়েকটা সমাস দেখি। হাট বাজার, এর ব্যাড বাক্য হচ্ছে হাট ও বাজার, এর সমাসটির নাম হচ্ছে দ্বন্দ্ব সমাস। বাড়ি ঘর, এর ব্যাড বাক্য হচ্ছে বাড়ি ও ঘর এবং এটিও দ্বন্দ্ব সমাস। অক্ষত, এর ব্যাড বাক্য হচ্ছে নয় ক্ষত, এর সমাস হচ্ছে নয় তৎপুরুষ সমাস। তারপর এখন আমরা কিছু সন্ধি সম্পর্কে দেখে নেই। মনোযোগের সন্ধি বিচ্ছেদ হচ্ছে মনোঃ যোগ যোগ। পুনর্ঘটনের সন্ধি বিচ্ছেদ হচ্ছে পুনঃ যোগ ঘটন। উদ্বিগ্নের সন্ধি বিচ্ছেদ হচ্ছে উৎ যোগ বিঘ্ন। তারপর এখন আমরা কিছু বিগত বছরের প্রশ্ন সলভ করব, অর্থাৎ যে প্রশ্নগুলো কিনা এই গল্প থেকে বিগত বছরগুলোতে বিভিন্ন ভর্তি পরীক্ষা এসেছে সেগুলো সম্পর্কে আমরা একটু দেখে নেই। প্রথম প্রশ্ন, কলেজের স্টাফ রুমে ফিসফিস করে একজন জেনারেল মনসুন বলতে কি বুঝিয়েছেন? এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ বিভাগে 2018-19 সালে এসেছে। অপশন এ পাকিস্তানি জেনারেল, অপশন বি রাশিয়ান জেনারেল, অপশন সি বাংলার বাঘ, অপশন ডি বাংলার বর্ষা এবং সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বাংলার বর্ষা। তারপর নুরুল হুদার ঝুলন্ত শরীর যেন কবির পূর্বপুরুষ যার পিঠে রক্ত জবার মতো ক্ষত। এই মন্তব্যের সাথে প্রাসঙ্গিক হচ্ছে কি? এই প্রশ্নটি এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ বিভাগে বা বি ইউনিটে 2017-18 সালে। অপশন এ পীড়িতের প্রতিবাদ, অপশন বি আঘাতে অবিচল, অপশন সি প্রতিবাদের ধারাবাহিকতা, অপশন ডি সুনিপুণ প্রত্যাঘাত।
এবং সঠিক উত্তর হচ্ছে বি, আঘাতে অবিচল। তারপর রেইনকোট গল্পে অধ্যক্ষ মহোদয়ের পিয়নের নাম কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক বিভাগে 2016-17 সালে এই প্রশ্ন এসেছে। অপশন এ আবু ইসাক, অপশন বি এটি আবু ইসাক, অপশন সি ইসাক মিয়া এবং অপশন ডি ইসাক কবির। এবং সঠিক উত্তর হচ্ছে ইসাক মিয়া। এরপর আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব, যেগুলো ভবিষ্যতে যে ভর্তি পরীক্ষা সেটির সম্ভাব্য প্রশ্ন। রেইনকোট গল্পের কথক কে? এর উত্তর হচ্ছে নুরুল হুদা। রেইনকোট গল্পটি কোন ঘটনা অবলম্বনে রচিত? উত্তর 1971 সালের স্বাধীনতা যুদ্ধ। 3 নম্বর প্রশ্ন, নুরুল হুদার স্ত্রীর নাম কি? এটি হচ্ছে আসমা। 4 নম্বর প্রশ্ন, কাকে দেখে কলেজে সবাই তটস্থ? উত্তর হচ্ছে ইসহাককে দেখে। প্রশ্ন নং 5, মিন্টু কত তারিখে বাড়ি ছেড়ে চলে যায়? উত্তর হচ্ছে 23 জুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রচন্ড শীতে কোন বাহিনী রুশ বাহিনীর হাতে পর্যুদস্ত হয়েছিল? উত্তর হচ্ছে হিটলারের বাহিনী বা জার্মান বাহিনী। 7 নম্বর প্রশ্ন, নুরুল হুদা বাসা বদল করেন কতবার? উত্তর হচ্ছে 4 বার। 8 নম্বর প্রশ্ন, নুরুল হুদার বাসার কোন দিক থেকে বিল দেখা যেত? এর উত্তর হচ্ছে পূর্ব দিক দিয়ে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, রেইনকোট গল্পে বাচাল চরিত্র কার? উত্তর হচ্ছে দোকানের ছেলেটির। এবং 10 নম্বর প্রশ্ন, রেইনকোট গল্পটি কত সালে প্রকাশিত হয়? এর সঠিক উত্তর হচ্ছে 1995 সালে। তো এতক্ষণ আমরা যা করলাম সেটা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস সম্পর্কে জানলাম। আমরা তার লেখা রেইনকোট গল্পটার গুরুত্বপূর্ণ কিছু অংশ সম্পর্কে আলোচনা করলাম, ছোটখাটো কিছু ব্যাখ্যা জানলাম, কিছু কঠিন অংশ সম্পর্কে আরেকবার বুঝে নিলাম, নিজেদেরকে ঝালিয়ে নিলাম, মিলিয়ে নিলাম যতটুকু আমরা বুঝতাম সেটাই কি আসলে লেখক মিন করেছেন কিনা। তার পাশাপাশি আমরা ভর্তি পরীক্ষার জন্য যে অংশগুলো গুরুত্বপূর্ণ সেগুলো একটু এমফাসাইজ করে পড়লাম, বিগত বছরের প্রশ্ন সলভ করলাম এবং সম্ভাব্য কি কি প্রশ্ন এই গল্প থেকে আসতে পারে সেগুলো সম্পর্কেও একটা ছোট্ট সংক্ষিপ্ত আলোচনা করলাম। আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি পরের লেকচারে দেখা হচ্ছে।